মানে কোন ভাষায় যে প্রশংসা করব ভাল লাগে, মোট কথা হচ্ছে ভাল লাগে। এই ভালো লাগাটার কারণ কি দেখেন, সাহস তো পুরো কলিজা ভর্তি আছে, বাট আপনাদেরকে আজকে আরেকবার তাদের সাহসের জায়গাটা দেখাচ্ছি কোন লেভেলে খেলতেছে। এরকম মানুষ আমরা চাই কোথাও না কোথাও। ধন্যবাদ দেই ডক্টর ইউনূসকে। বাপের উপরেও বাপ থাকে, আর চিরদিনের জন্য বাংলাদেশের অভ্যন্তরে খতম হচ্ছে ভারতের নাক গলানো। ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে ভারত ভেবেছিল বিপাকে পড়বে বাংলাদেশ, তবে ডক্টর মোহাম্মদ ইউনূস 24 ঘন্টা না পেরোতেই মজার খবর দিতেছি আজকে আপনাদের, এটা শুনে অনেকেই খুশি হবেন। বাংলাদেশের মানুষের জন্য এর চেয়ে সুখের খবর আর কি হতে পারে যে আমি চলতি মাসেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং সচিব আসছেন। বলা হচ্ছে যে 54 বছরে এই প্রথম এতটা নাটকীয় মোড় নিয়েছে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক। আমরা ভারতের উপর ক্ষোভ ঝালটা মিটাইতে পারবো। পিনাকি ভট্টাচার্য একা বিএনপিকে একদম খেয়ে দিচ্ছেন, বিএনপিকে শেষ করে দিচ্ছেন। যে বিএনপি শেষ, এই বিএনপি আর ঘুরে দাঁড়াতে পারবে না, বিএনপির কোনো ভবিষ্যৎ নেই। দেখেন পিনাকি ভট্টাচার্য এবার বিএনপির এমন জায়গায় হাত দিয়েছে, এই বিএনপি আর ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা কিংবা সুযোগ নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস কেঁদেছে, ইউনূস বাংলাদেশের নাগরিকদেরকে কাঁদিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সমাজের মানুষের চোখ খুলে দিয়েছেন। তার এই ক্রন্দন দেখে আমি কেঁদেছি। একটি নিউজ আসলো যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে টাইম বোমা দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। ডক্টর ইউনূসকে টাইম বোমা দিয়ে হত্যা করার চেষ্টার কথাটি আজকে বলেছেন। ভারত যত জুলুম করেছে, বাংলাদেশের থেকে যত সম্পদ স্বাধীনতার সময় চুরি করেছে, ডাকাতি করেছে, রাজধানী করেছে, বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে, বাংলাদেশে হত্যা চালিয়েছে, সাধারণ জনবিকারকে খুন করেছে। একবার শুনেছেন মির্জা ফখরুল এটার উপরে কোনো কথা বলেছে? মির্জা ফখরুল এগুলো নিয়ে কথা বলে আমার ভাইয়ের রক্ত চলমান বাণিজ্য যুদ্ধ নিরসনে চীনের সাথে চুক্তির বিষয়ে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এমন তথ্য জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট। বলেন, চীন যদি পাল্টা পদক্ষেপ নিতে থাকে তবে তা দেশটির জন্য ভালো ফল বয়ে আনবে না। এ সময় লেভিট দাবি করেন, চীনের প্রেসিডেন্টের সাথে এ বিষয়ে সরাসরি কথা বলতে আগ্রহী ট্রাম্প। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হয়েছি। এমনকি আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ। তো প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সকল ভিডিও বিস্তারিত আলোচনা দেখে আসি। আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এতদিন যাবত আমরা রাজনীতিবিদদের কথা বলতে যতটা দেখি, কাজ ততটা দেখি না। ডক্টর মোহাম্মদ ইউনূসের কড়া সমালোচক হিসেবে কিন্তু আমাদের সবাই চিনেন, বাট আমি আবারও বলি, এমন এমন ধাসু মার্কা কাজ তিনি মাঝে মাঝে করেন যেটা ভাই প্রশংসা না করলে এই ভালো কাজগুলোই হারাই যাবে। মাথায় রাখতে হবে, একটা ওয়ার্ড ইউজ করাইছেন, যখন রাজা ঠিক থাকে তার প্রজারা এমনিই কিন্তু সোজা হইয়া হাঁটা লাগে। যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে আসল ঘটনা যাচ্ছি। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কালকে দেখেন লাল গালিচার বিছানা ছিল সংবর্ধনার জন্য, এমন বকা দিছে থানার ওসি সহ। আবার আরেকজনটা কইছে 7 দিনের ভিতরে যদি ড্যাম রিপেয়ার না হয় আপনারই রিপেয়ার কইরা দেবো, আর্মি অফিসার সাবেক আছে। যাই হোক, আমাদের আলোচনা হচ্ছে আজকে বিদ্যুৎ এবং জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান যে কথা বলেছেন, এরকম মানুষ আমরা চাই কোথাও না কোথাও। তিনি বলছেন, গ্রীষ্ম মৌসুমে যাতে লোডশেডিং কম হয় সেই জন্য সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। তবে যদি লোডশেডিং হয়, এতদিন লোডশেডিং শুনতো কারা? গ্রামের, মানে আমাদের পরিবার যারা অনেকেরই যারা গাঁও গ্রামে থাকে, প্রবাসীদের পরিবার ম্যাক্সিমামই গ্রামে ভাই লোডশেডিং, ঘন ঘন লোডশেডিং, 24 ঘন্টার মধ্যে 8-10 ঘন্টা তো থাকেই না, এটা ঘন ঘন। এটা বেশ কিছু কারণও আছে। সরকারের বক্তব্য থাকে যে ভর্তুকি দিতে হয়, তারপর হচ্ছে ওই সময় সেচ প্রকল্প পাম্পগুলা চালাইতে হয়, এই কারণে বিদ্যুৎ কম ব্যবহার মানে সুযোগ হয়। বাট শহরে কারেন্ট যায় না, এটা দেখি আমরা বড় হয়েছি। কারেন্ট যাওয়া মানে গ্রাম অঞ্চলে যাবে, বাট দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম সরকারের একজন এত বড় উপদেষ্টা তিনি বলছেন যদি লোডশেডিং হয় আগে ঢাকা শহরে হবে। যোগ করতে পারতেন যে যমুনা দিয়া হবে, গুরুত্বপূর্ণ বাসভবনের অংশ ছাড়া। মন্ত্রী এমপিদের ঘরে আগে হওয়া উচিত, কয়টা এসি চলে এগুলোর খবর নেওয়া উচিত। কারণ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে অফিসে বেশি তাপমাত্রা 25-এর যদি মানে ডাউনে নেয় তাহলে এসির কানেকশন বন্ধ করে দিবে। 25-এর কম যদি কেউ এসিতে মানে টেম্পারেচার নামাই দেয়, ঠিক আছে, কারণ এটা ওভার কোল্ড একটা সিচুয়েশন হয়, অনেক পরিমাণ বিদ্যুৎ খরচ হয় রাষ্ট্রের। তো তিনি বলছেন যে এবার যদি লোডশেডিং আগে ঢাকা শহরে হবে, পরে দেশের অন্য জায়গায় হবে, আগের মতো শুধু গ্রামে হবে না। খুবই সুন্দর বক্তব্য, 2-4টা লাইনে যথেষ্ট আমি বুঝছি। তো তিনি বলছেন 2টি কারণে বিদ্যুৎ চলে যেতে পারে। উৎপাদন কম হলে যদি লাইন বন্ধ করে দেওয়া হয় তখন সেটি লোডশেডিং, আর ঝড় বৃষ্টি সহ বিভিন্ন কারণে যদি ফিউজ চলে যায়, ট্রান্সফরমার নষ্ট হয়, সেটা ওই বিদ্যুৎ বিভ্রাট।
তো এই গরমকে মাথায় রেখে রমজানে মানুষ নিরবচ্ছিন্ন মোটামুটি বিদ্যুৎ পাইছে, তাও 2-3 ঘন্টা লোডশেডিং হয়েছে, সেটা আমরা মেনে নিতে পারি, ওকে ফাইন। বাট লং টার্ম, লম্বা সময় সকালে যায় বিকালে আসে না, এরকম লোডশেডিং কিন্তু এবার রমজানে হয় নাই। এবং আগামী গরমটা মানে অলরেডি বাংলাদেশে গরম চলতেছে অনেক জায়গায়, তো এই গরমের সময় বিদ্যুৎ ব্যবহার বাড়ে, এসি, টিভি, ফ্রিজ, গণহার এগুলো চলে, চার্জার, ফ্যান ট্যান অনেক কিছু আমরা ইউজ করা লাগে, তো এগুলো বিদ্যুৎ খায়। সরকার ইতিমধ্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সার্ভিসের জন্য সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করছে। তারপরে বলছে যদি লোডশেডিং হয় প্রথমে আমরা ঢাকায় দিব, পরে অন্য জায়গায়। কেন? ঢাকা শহরে এমনও বাড়ি আছে এক ঘরে 5টা এসি চলে, কারণে অকারণে চলে, বাড়ি ভর্তি লাইটিং, বা দুনিয়ার পয়সাটা খরচ করে। এই বিদ্যুৎ করতে থেকে যারা বিল দেয় না তা না, কিন্তু বিল দেয়, তারপরেও একজন মানুষ প্রয়োজনে গ্রামের মধ্যে সে বিদ্যুৎ পাচ্ছে না। কলকারখানাগুলোকে বিদ্যুৎ দেওয়া উচিত, অবশ্যই উন্নয়ন করতে গেলে বিদ্যুৎ সেক্টর এই জায়গাতে শক্তিশালী হতে হবে। তা আমি ধন্যবাদ দিই এই জায়গায় যে প্রথম, মানে আমরা গরিব জাতি তো ছোট ছোট শব্দ শুনলে খুশি হয়ে যাই, কার্যকরী তার আগে প্রশংসা করি, বাট কথা অনুযায়ী কাজ না হলে আমরা সমালোচনা করবো। মির্জা ফখরুল সালাউদ্দিনের পাশে দাঁড়ায় দাঁড়ায় বক্তৃতা দেয়, কিন্তু একবার বলতে শুনেছেন সালাউদ্দিন বলছে আমার গুম করে নিয়ে গেছে ইন্ডিয়া? একবার বলছে? আমি শুনি নাই, সালাউদ্দিন বলতেছে না, কারণ আসলে তো তাকে গুম করে নিয়ে 7 বছরের ট্রেনিং করায় দিছে, যে ট্রেনিং এর দল সে যোগ্যতা অর্জন করছে এখন বিএনপির পরবর্তী মহাসচিব হওয়ার। দর্শক বিন্দু কথাটা ভুলে যান না, আমি যোগ করছি না। আপনারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কখনো শুনেছেন যে আল্লামা দেলওয়ার হোসেন সাইদির সাক্ষী তাকে ভারতে কিডন্যাপ করে নিয়ে গেছে? ভারতে, বাংলাদেশ থেকে কিডন্যাপ করে সব ভারতে পাওয়া যায়। ভারত যত জুলুম করেছে, বাংলাদেশের থেকে যত সম্পদ স্বাধীনতার সময় চুরি করেছে, ডাকাতি করেছে, রাজধানী করেছে, বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে, বাংলাদেশে হত্যা চালিয়েছে, 57 জন অফিসারকে খুন করেছে। একবার শুনেছেন মির্জা ফখরুল এটার উপরে কোনো কথা বলেছে? আমি শুনি নাই। মির্জা ফখরুল এগুলো নিয়ে কথা বলবে না, কিন্তু মির্জা ফখরুল কয়েকদিন আগে কি নিয়ে কথা বলছে একটু শুনতে চান? শুনেন। পাকিস্তান সেনাবাহিনী সেই হত্যাযজ্ঞ করেছিল, তার জন্য আজ পর্যন্ত কিন্তু ক্ষমা চায় নাই। গণহত্যা করেছিল, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল, তার জন্য পাকিস্তান এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করে নাই। বন্ধুগণের কথাগুলো কেন বলছি? কারণ এখন পরিবেশ তৈরি হয়েছে, কিছু কিছু মানুষ, কিছু কিছু দল, কিছু কিছু গোষ্ঠী একটা বোঝানোর চেষ্টা করছেন যে 71 কোনো ঘটনাই ছিল না। মির্জা ফখরুল ইসলামের বাবা 1971-এর রাজাকার, সেই ঠাকুরগাঁ জেলার শান্তি কমিটির নেতা ছিলেন এই মির্জা ফখরুল ইসলামের বাবা মির্জা রুহুল আমিন। ভাই ভুল হয়ে গেছে। মির্জা ফখরুলের আব্বা কি আছিল? আমি এটা নিয়ে আজকে আমি ওই ক্যানটা আমি খুলতে চাই না রে ভাই, আপনি হঠাৎ করে বলে ফেলছেন। মির্জা ফখরুল আজকে আপনাদেরকে বলছে যে পাকিস্তান আজও ক্ষমা চায় না। আচ্ছা, মির্জা ফখরুল কি একবারও কখন আপনারা বলতে শুনেছেন ওয়াকফ আইন নিয়ে মির্জা ফখরুল বলছে, এটা নিয়ে কোনো কথা বলছে? আপনারা শুনছেন কেউ যে কাশ্মীরের হত্যাযজ্ঞ নিয়ে তারা কথা বলছে? বা ভারতে প্রত্যেকদিন মসজিদ ভাঙতেছে, এটা নিয়ে মির্জা ফখরুল কোনোদিন কথা বলছে? গেল এটা, এখন তারা বলবে এটা ভারতের ব্যাপার, আমাদের না। রিয়েলি গত 26 বছর, 30 বছর, 40 বছর ভারত বাংলাদেশে এসে সরকার গঠন করে দিয়া যায়, বিরোধী দল নির্বাচন করে দিয়া যায়, গুম কইরা বাংলাদেশ থেকে ভারতে নিয়ে যায়। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী কোথায় কি হবে এগুলো বলে দেয়। বাংলাদেশের বুকে তাদের মিলিটারি সরঞ্জামাদি যায়। এই বিএনপি লোকজনদেরকে গুম করে ভারতে নিয়ে গেছে। মির্জা ফখরুল কোনদিন কি কোনো কথা বলেছে? একটা দিন কোনদিন কথা বলে নাই। আরো একটা কথা, তারেক রহমান আর বেগম জিয়া তাদেরকে কি কোনোভাবে কেউ হানি ট্র্যাপ বা মানি ট্র্যাপ করে রেখেছে, বা মির্জা ফখরুল রেখেছে যে এই বুড়ো হাবড়া, যার হওয়া উচিত একটা প্রাইমারি স্কুলের টিচার, তাকে কেন এখনো এই মহাসচিব? গত 17 বছরের ব্যর্থ, ইনডিসিসিভ, কনফিউজড, অসৎ, মিথ্যাবাদী একটা খাটাসকে এখনো মহাসচিব করে রেখেছে। এক খাটাস আজকের এক কথা বলে, কালকের আরেক কথা বলে, মিথ্যা কথা বলে। এই খাটাস কোনদিন একটা বারের জন্য বলে না যে ভারতের যে কর্ম করেছে বাংলাদেশের অভ্যন্তরে, বুদ্ধিজীবী হত্যা থেকে শুরু করে গুম খুন ধর্ষণ থেকে বাংলাদেশের রাজনীতিকে অস্থিতিশীল করে সার্বভৌমত্বকে জানা করার জন্য মির্জা ফখরুলের কাছ থেকে আমরা কোনদিন কোনো কিছু শুনি না, একবার শুনি না। মির্জা ফখরুল এটা নিয়ে কোনো কথা বলবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস কেঁদেছে, ইউনূস বাংলাদেশের নাগরিকদেরকে কাঁদিয়েছে। আমরা সাম্প্রতিক সময় তাকে
আমাদের বাংলাদেশে যে বিজনেসম্যানদেরকে নিয়ে একটি অনুষ্ঠান চলছে, সেই সামিটের অনুষ্ঠানে 1974 সালের দুর্ভিক্ষের কথা বলতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের চোখে পানি দেখেছি, তার চেহারার মধ্যে ক্রন্দনের ছাপ দেখেছি, তার হৃদয়ের ভিতর থেকে এক ধরনের রক্তক্ষরণ আমরা দেখতে পেয়েছি। হ্যাঁ, এটাই ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি একই মঞ্চে দাঁড়িয়ে বীর দর্পে বক্তব্য দিতে জানেন, আবার একই মঞ্চে দাঁড়িয়ে দুঃখিত মানুষের পক্ষে কথা বলতে গিয়ে ক্রন্দন করতে জানেন। একজন ভালো মানুষের পরিচয় এটাই, আপনাকে যখন কাঁদতে হবে তখন আপনি কাঁদবেন, যখন হাসতে হবে আপনি তখন হাসবেন, যখন আপনাকে কঠোর হতে হবে আপনি তখন কঠোর হবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস কেন 74-এর দুর্ভিক্ষ নিয়ে কান্না করলেন? কারণ এই 74-এর দুর্ভিক্ষ আপনি আমি দেখি নাই, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের চোখের সামনে এই 74-এর দুর্ভিক্ষ চোখের সামনে থেকে তিনি দেখেছেন। তিনি দেখেছেন বাংলাদেশের মানুষের ভয়াবহতা, তিনি দেখেছেন বাংলাদেশের মানুষের খাদ্যের সমস্যা, না খেয়ে হাজার হাজার মানুষের মৃত্যু তার চোখের সামনে দেখেছেন। সে কারণেই ডক্টর মোহাম্মদ ইউনূস কেঁদেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস কেঁদেছেন, বিশ্ববাসীকে জানিয়েছেন যে আমি ওই দিনের কথা তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, যেই দিন বাংলাদেশে কোনো খাদ্য ছিল না, মানুষের অভাব ছিল, অনটন ছিল, মানুষ না খেয়ে মৃত্যুবরণ করেছে, সেই বাংলাদেশের এখন একজন চিফ অ্যাডভাইজার তোমার সামনে আমি কথা বলছি, সে হচ্ছে নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছেন যে 1974 সালে কিছু অমানুষদের কারণে বাংলাদেশের মানুষগুলো না খেয়ে থেকেছেন, কিন্তু এখন এই বাংলাদেশে কিছু মানুষ আছে বিধায় 53-54 বছর পরেও আমরা হয়তো নতুন উদ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। ডক্টর মোহাম্মদ ইউনূস সমাজের মানুষের চোখ খুলে দিয়েছেন। তার এই ক্রন্দন দেখে আমি কেঁদেছি, সত্যিই কেঁদেছি। তার এই ক্রন্দন দেখার পরে আমার কাছে সেই 1974 সালের বিভৎস চিত্রগুলো আবার চোখের সামনে এসেছে, যেগুলো পত্রপত্রিকায় বই পুস্তকে পড়ে জেনেছি, চোখের সামনে সেগুলো ছলছল করে ভাসছে। কত বড় কঠিন পরিস্থিতি ছিল। 74 সালের মানুষ খেতে পারতো না, আর শেখ পরিবার তার 54 পাউন্ড কেক দিয়ে শেখ মুজিবের জন্মদিন পালন করত, এই কেক বিতরণ করে নিজেরা উল্লাস প্রকাশ করত, আর তখন মানুষ না খেয়ে থাকতো। এমনকি এই বার্থডেগুলোতে জন্মদিনে শেখ মুজিবুর রহমান নিজে উপস্থিত থাকতেন। এটাই ছিল 1974-এর দুর্ভিক্ষে আপনারা শুনেছেন যে লবণ আসতো, লবণ পর্যন্ত তারা গুদামজাত করে রাখতো, মানুষকে দিত না। 74-এর দুর্ভিক্ষে আপনি দেখেছেন খাদ্য দ্রব্য সবকিছু একেবারে আওয়ামী লীগের হয়ে গিয়েছিল, কিন্তু কোনো সাধারণ নাগরিকরা একটু খাবার পেত না। 74-এর দুর্ভিক্ষের সময় মানুষগুলো হাহাকার করছে, লাশের পরে লাশ রাস্তায় শুধু না খাওয়ার কারণে আপনার শুয়ে আছে, হাড্ডি মাংস কিচ্ছু ছিল না, মানুষ শুধু হাহাকার করত। এই তো ছিল সেই 74। আর সেই সময় এই শেখ হাসিনারই বাবা এবং আওয়ামী লীগ সরকার যখন ছিল 71 থেকে আপনার পরবর্তী 75-এর আগ পর্যন্ত, 15ই আগস্টের আগ পর্যন্ত, সেই পরিবারটি বাংলাদেশের মানুষের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতনের এমন কিছু নাই যেটা করে নাই। ভোটাধিকার হরণ তো পরের কথা, মানুষের সকল অধিকার হরণ করেছে। মানুষ খেতে পারবে না, এর চাইতে তো আর কোনো সামান্যতম ন্যূনতম বেসিক অধিকার আর কিছুই থাকতে পারে না, কিন্তু সেটাও বাংলাদেশের মানুষ পায়নি তখন। অন্যদিকে তারা রাজা বাদশার মতো বিবাহ শাদী আয়োজন সামাজিকতা সব করেছে, ব্যাংক লুট করেছে, টাকা পয়সা লুট করেছে, অন্যের বউ ভাগিয়ে নিয়েছে, এরপরে বাংলাদেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করেছে, মানুষদেরকে শত শত হাজার হাজার মানুষদেরকে ডাইরেক্ট খুন করেছে, গুম করেছে। এই গুমের রাজনীতি, খুনের রাজনীতি সে 71 থেকে 75 পর্যন্ত চলমান ছিল। এবং 74-এর দুর্ভিক্ষ অন্যতম কারণ ছিল বাংলাদেশের রাজনৈতিক স্টেবিলিটি ছিল না। বাকশাল কায়েম করে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন না করে ভাগ্যের ক্ষতিকর সাধন করেছে, অথচ এই বাকশাল কায়েমের মূল উদ্দেশ্য ছিল একনায়কতন্ত্র, যেটা শেখ হাসিনা এই যে গত 16 বছরে বাংলাদেশে কায়েম করেছে। এই একই কাজ শেখ হাসিনা করেছে শেখ মুজিবের মতোই। বাংলাদেশে আর কোনো রাজনৈতিক সংগঠনগুলোকে দাঁড়াতে দেয়নি, থাকতে দেয়নি, পরামর্শ নেয়নি, কথা বলতে দেয়নি, অধিকার প্রতিষ্ঠা করেনি, যে কারণে তাকে কিন্তু বাংলাদেশ থেকে পালাতে হয়েছে। এই আওয়ামী লীগের ইতিহাসটা এরকমই, তারা ঢুকবে, বের হওয়ার সময় পালিয়ে যাবে, না হয় মৃত্যুবরণ করবে। শেখ মুজিব বাংলাদেশ থেকে 15ই আগস্ট বিদায় নিয়েছেন চিরদিনের জন্য, শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় নিতে হয়েছে, তাও চিরদিনের জন্য, কিন্তু হয়তো জানটা নিয়ে তিনি ফেরত গিয়েছেন। এটা এদের একটা রাজনৈতিক একটা শিষ্টাচার, এদের কালচারই এটা। এই দলের সাথে কোনো সভ্য কালচার কোনোদিন যায়নি, আজও যায়নি, ভবিষ্যতেও যাবে না। আর সে কারণেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখন টার্গেট করে শেখ হাসিনা বক্তব্য দেয়, আওয়ামী লীগ বক্তব্য দেয়, জানেন? কারণ এই ডক্টর মোহাম্মদ ইউনূস আজ বাংলাদেশের মানুষের কাছে ওদের পরিবারের চাইতে কোটি কোটি গুণ শ্রদ্ধার পাত্রে রূপান্তরিত হয়েছে। মানুষ তাকে পছন্দ করে, ভালোবাসে। এদেশের রাজনীতিতে নতুন মাইল ফলক সৃষ্টি করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রিয় দর্শক, আমি আশা করছি নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। নিউজ সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরছি পরবর্তীতে কোনো নিউজ নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।